আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। চতুর্থবারের মতো বাড়ল আশ্রয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয়। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রো রেল এবছরই চালুর ঘোষণা। দেশে করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। লকডাউনের সিদ্ধান্ত যথাসময়ে বললেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্যে হাইকোর্টের অসন্তোষ। কর্মকর্তাদের কম কথা বলার নির্দেশনা। গবেষণার জন্য অর্থ নিলেও কাজ করেনি ২৭ বিশ্ববিদ্যালয়। আলাদা গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারিশ। এবং ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। দুপক্ষের সংঘর্ষের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ আহত ১০। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছেন নারী জাগরণের পথিকৃৎ ফ্রিদা কাহলোর চিত্রকর্মের প্রদর্শনীর খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। চতুর্থবারের মতো বাড়ানো হলো আশ্রয়ন প্রকল্পের মেয়াদ এবং ব্যয়। পরিকল্পনা মন্ত্রী বলছেন, ভাসমান মানুষের জন্য এই প্রকল্প, তাই এই ব্যয়ের সীমা এবং বাস্তবায়নকাল নিয়ে সরকার চিন্তিত নয়। ২০১০ সালে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় বেড়েছে ৬,৩১৬ কোটি টাকা। শেষ হবে ২০২৩ সালের জুনে। একনেক বৈঠক শেষে মন্ত্রী জানান, এবছরই পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং মেট্রো রেল চালু হবে। রিজওয়ান নওয়াজের রিপোর্ট। ৯৬ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য আশ্রয়ন প্রকল্প নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীরা একটি স্থায়ী ঠিকানা পান ওই প্রকল্পে। পরবর্তীতে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আশ্রয়ন ২ নামে আবারও এই প্রকল্প শুরু করে। ১১৬৯ কোটি টাকায় শুরু হওয়া প্রকল্পটি এখন ১১,০০০ কোটি টাকার। ২,৪০,০০০ টাকা ব্যয়ে ২.৫ লাখ পরিবারকে ঘর করে দেওয়া হবে। কাজেই প্রকল্পটির ব্যয়ও বেড়েছে। এখানে মোট ব্যয় দাঁড়িয়েছে এখন ১১,১৪২ কোটি টাকা। ভয় পাবেন না, আরও যদি বেশি হয় আমি ভয় পাবো না, কারণ প্রয়োজন অনেক বেশি। আমি জানি, আমি গ্রামে বসবাস করি, এখনও প্রচুর লোক ভাসমান আছে। এইটা অ্যাড্রেস করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান পরবর্তী পর্যায়ে এটা অফ দ্য রেকর্ড বা অফ দ্য রেকর্ড আপনি জানতেও পারেন, এখন তো ভূমিহীনদেরকে দিচ্ছেন। এমন লোক ব্যক্তি আছে কিছুই নাই, কিন্তু তার একটু সামান্য বিটা আছে, বাপের বিটা, দাদার বিটা, ওদেরকেও তিনি পরে ধরতে চান। বাট এই পর্যায়ে সম্পূর্ণ ভাসমান, যাদের কোনো দাঁড়াবার জায়গা নেই, তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। একনেক বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। ঢাকার মতো সেখানেও মেট্রো রেল করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন যে মেট্রো রেল কেন শুধু ঢাকায় হবে, চিটাগংয়েও মেট্রো রেল হওয়া উচিত। চিটাগং এয়ারপোর্ট থেকে চিটাগং রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেল করো। এই ধরনের জায়গা যেখানে বড় শহর আছে এবং বড় মোটামুটি বিমানবন্দর আছে, এই দুইয়ের মধ্যে মেট্রো রেল জাতীয় আইডিয়া আমাদের করা উচিত। একনেক বৈঠকে ১১,২১১ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গত ৫০ বছরে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিয়ে অর্থ বিভাগ এবং পরিকল্পনা বিভাগের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজওয়ান নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনার সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে স্বাস্থ্য সচিবের বিদায় অনুষ্ঠানে তিনি বলেছেন, সংক্রমণ বাড়লে লকডাউন দেয়া হবে কিনা সে বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসের মৃত্যু, সংক্রমণ এবং সংক্রমণের হার সবই বেড়েছে। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। এক সপ্তাহ ধরেই দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ২৮,০৮৭ জন।
এ সময় ৭৭৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৯১%। মোট আক্রান্ত ১৫,৮৭,৯১৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৮৫ জন। দেশে এ পর্যন্ত মোট সুস্থ ১৫,৪৯,৯৫৬। ওমিক্রন ভাইরাস বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সচিবালয়ে স্বাস্থ্য সচিবের বিদায়ী অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সরকার। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। সেই সাথে হোটেল রেস্টুরেন্টও মাস্ক ও টিকার কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের জরিমানা গুনতে হবে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ চলাচল করে তাহলে পরে জরিমানার মধ্যে পড়বে। যাত্রীর সংখ্যা সেখানে বাসে এবং অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাবনা করা হয়েছে। মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে পরে দোকানদারেরও ফাইন হবে, যে যাবে তারও ফাইন হতে পারে। এবং দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে, রাত ৮টা পর্যন্ত 10টার পরিবর্তে। অনেকে জিজ্ঞেস করে যে লকডাউন দেওয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে। আমরা সেই চিন্তা এখনো করছি না। আমরা যখন যদি সিচুয়েশন হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে পরে আমরা লকডাউনের চিন্তাও মাথায় আছে। স্কুল কলেজ স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে, তবে সংক্রমণ বেশি বেড়ে গেলে তা বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে মাঠ পর্যায়ের প্রশাসনকে এখনই কার্যকর ভূমিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের ডিসি, এসপি যারা আছেন জেলা পর্যায়ে, তাদেরকেও বলা হয়েছে যে তারা এই সমস্ত নির্দেশনাগুলো যখন পাবে তারা জানি দ্রুত বাস্তবায়ন করে, এবং দ্রুত বাস্তবায়নের জন্য 15 দিন টাইম বলা হয়েছিল। কিন্তু আজকে আমি প্রপোজ করেছি যে 15 দিন নয়, 7 দিন দেওয়ার জন্য। আমরাও আশা করি দেশবাসীকে যে আমরা দেশকে নিরাপদে রাখতে চাই, দেশের অর্থনীতি ভালো থাকুক, জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলুক, তার জন্য আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রত্যেক হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে। জরুরি অবস্থা মোকাবেলার জন্য 20,000 শয্যা প্রস্তুত রাখা হয়েছে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধী বুস্টার ডোজ কার্যক্রম চলছে। দ্বিতীয় ডোজ শেষে যাদের 6 মাস পার হয়েছে তারা তৃতীয় বা বুস্টার ডোজ পাচ্ছেন। প্রথম ডোজের সময় করা রেজিস্ট্রেশন অনুযায়ী বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। যাদের SMS পেতে দেরি হচ্ছে তারা পর্যায়ক্রমে মেসেজ পাবেন। ভ্যাকসিনটা কিন্তু বয়স্ক এবং যারা বিভিন্ন রোগের আক্রান্ত আছেন ওনাদের মধ্যে কিন্তু বেশি আপনার আক্রমণ হওয়ার হারটা বেশি। তাই কিন্তু বয়স্ক লোকদেরকে সুরক্ষিত করতে হবে। ডোজ দেওয়ার পাশাপাশি আমরা স্বাস্থ্য যে বিধিগুলো আমরা বলি সবসময়, হাত ধোয়া, স্যানিটাইজ করা, মাস্ক পরা, একটু ডিস্টেন্স মেনটেন করে চলা, এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি এগুলো মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি বুস্টার ডোজ নিলেও কিন্তু আপনি এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, এবং তার প্রমাণও রয়েছে। তদন্ত পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্য কাম্য নয় বলে জানিয়েছেন হাইকোর্ট। তদন্ত কর্মকর্তাদের কম কথা বলারও নির্দেশনা দিয়েছেন আদালত। উচ্চ আদালতের এই মনোভাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিতে রাষ্ট্রপক্ষকে বলেছেন হাইকোর্ট। ওই বিষয়ে নীতিমালা করার কথা বলা হলেও তা রায়ে রয়ে গেছে, আলোর মুখ দেখেনি বলে আক্ষেপ করেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। এতে বলা হয়েছে, এই ধরনের ঘটনা সুনাম ক্ষুণ্ণ করে, তাই তদন্ত হওয়া দরকার। আবেদনে কক্সবাজারের সেশন জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুনানির সময় হাইকোর্ট বলেন, ক্ষতিগ্রস্ত নারী জবানবন্দি দিয়েছেন, তদন্ত চলছে। এর মাঝে এ নিয়ে নানা কথা আসছে, যদিও পুলিশকে কম কথা বলতে বলা হয়েছিল। এটা উচিত না যে তদন্তকালীন সময় স্টেটমেন্ট দেওয়া, এবং উনি এই প্রসঙ্গে বলেছেন যে আমাদের একটা রায় আছে, যে এই যখন মামলা ইনভেস্টিগেশন চলবে সেই সময় মিডিয়ার সামনে বা কোথাও কি বলতে পারবে, কি তাদের আচরণ কি হবে বা কি বলতে পারবে, এই বিষয়ে তার কোর্টের একটা রায় আছে, সেটার বাস্তবায়ন হচ্ছে না কেন, এটা বিষয়ে উনি একটু জানতে চেয়েছেন। হ্যাঁ, কিছুটা উনি
অসন্তুষ্টি প্রকাশ করেছে। এখনই বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন নেই জানিয়ে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দেন হাইকোর্ট। আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে যে আইন শৃঙ্খলা বাহিনীর কমান্ডারের সাথে কথা বলে জানাতে যে ইতিপূর্বে যে রায়গুলো হয়েছে, রায়ে যে বলা হয়েছে নীতিমালা করতে, এটা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এই নীতিমালাটা তৈরি করে ওইভাবে যেন একটা মিডিয়ার সামনে বক্তব্য দেওয়া হয়, কোনো অপরাধ যখন সংঘটিত হয় বা অভিযোগ করা হয়। সব তদন্ত রিপোর্ট আসার পর শুনানি করা যাবে। সে পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। গবেষণা কাজের জন্য অর্থ নিয়েছে ঠিকই, কিন্তু কোনো কাজই করেনি দেশের 8টি সরকারি ও 19টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণার সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বেসরকারি খাতে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর 2020 সালের গবেষণা কার্যক্রম নিয়ে নানা তথ্য উঠে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 47তম বার্ষিক প্রতিবেদনে। গবেষণা কার্যক্রমে অর্থ ব্যয় করেছে সরকারি 46টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 38টি, আর বেসরকারি 107টির মধ্যে মাত্র 77টি বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় সবচেয়ে বেশি অর্থ 6 কোটি 61 লক্ষ টাকা ব্যয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষণা কাজে এর বিপরীতে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্যয় হয়েছে 55 কোটি 23 লাখ টাকা, আর সরকারি বেসরকারি 44টি বিশ্ববিদ্যালয় 10 লাখ টাকা করে গবেষণায় ব্যয় করেছে। আমরা যে বরাদ্দটা দিয়েছি সেই বরাদ্দটা অনেক বিশ্ববিদ্যালয় এখন ব্যবহার করতে পারেনি। কেন পারেনি? যারা গবেষণা প্রপোজাল জমা দিচ্ছে সেটা গবেষণার যোগ্য নয়, যার ফলে এগুলো আর ফাইনালি অ্যাপ্রুভাল হয় না গবেষণার জন্য, সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনি প্রথম ধরে নেন টপ 20, তাদের কিন্তু 2% ব্যয় করা কোনো ব্যাপারই না। ওখানে যদি 5 লক্ষ টাকা যদি তারা এক একটা মিটিংয়ে সিটিং অ্যালাউন্স না নিয়ে বা বিশাল অ্যামাউন্ট না নিয়ে তারা গবেষণার জন্য চাইলে কিন্তু তারা 100 কোটি টাকাও ব্যয় করতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে আয়ের ন্যূনতম 2% গবেষণায় অর্থ বরাদ্দের নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেই গবেষণায় অনীহা দেখা যায় বলছে কমিশন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে। সেই স্ট্র্যাটেজিক প্ল্যানে বলতে হবে আপনাদের এতগুলো জার্নাল পাবলিশ করতে হবে, এই বিষয়কে অগ্রাধিকার দিতে হবে না। এই জন্য আমরা বলছি আইনটা যতদিন পর্যন্ত সংশোধন না হয়, আইন 2010 সেই আইনে তো পাওয়ার তো সব তো বোর্ড অফ ট্রাস্টের হাতে। ওইটা হলে আপনি যে পরিবর্তনগুলো এখন যে বলছেন রিসার্চে কেন ফান্ড থাকে না, বিশ্ববিদ্যালয় রিসার্চ কোনো ফান্ডে নেই। ভেরি মাচ আনফর্চুনেট যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হবে সেখানে গবেষণা বরাদ্দ থাকবে না, এটা হতে পারে না। আমরা সরকারের কাছেও আমরা বলেছি যে গবেষণা ব্যয় আমাদের আরও কিছু বাড়াতে হবে। গবেষণা না থাকলে শিক্ষার মান বিবেচনায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় আসা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা গবেষণা কেন্দ্র এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চালু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নানা কর্মসূচির মাধ্যমে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির আগে দুপক্ষের সংঘর্ষে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদেশের ক্রান্তি লগ্ন থেকে শুরু করে প্রত্যেকটি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অর্জন রয়েছে। আপনারা জানেন যে তরুণরাই পারবে আগামীর নেতৃত্ব তৈরি করতে, এবং সেই নেতৃত্বে বাংলাদেশে আজকের যে তরুণ ছাত্র সমাজ রয়েছে, সেই ছাত্র সমাজ আগামীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব তরুণ সমাজকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ প্রায় 10 জন। পরে পরিস্থিতি শান্ত হলে শুরু হয় উদ্বোধন পর্ব।
সেখানে ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের সাথে অংশ নেন ছাত্রলীগের সাবেক নেতারা। ছাত্রলীগ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ শক্তি ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। এরপর শুরু হয় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি। শাহবাগ মৎস্যভবন হয়ে র্যালিটি 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন একতরফা দাবি করে আসা বিএনপি এর প্রতিবাদে বুধবার সারা দেশের জেলা সদরে মানববন্ধন করবে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীতে এই কর্মসূচি পালন করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সংবাদ সম্মেলনে নানা অভিযোগ করে রিজভী বলেন, 2014 সালের 5 জানুয়ারি প্রার্থীবিহীন বিতর্কিত নির্বাচন হয়েছে, তাই এই দিনটিকেই গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। জনগণের যে ম্যান্ডেট সেটাকে গুরুত্ব না দিয়ে, সেটাকে পাত্তা না দিয়ে, জনগণকে ত্যায্য করে তারা একতরফা নির্বাচন করেছিল। এটি সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হত্যা করা। তাই আগামীকাল 5 জানুয়ারি ঢাকা সহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কয়েকশো মানুষ দেখে মির্জা ফখরুল সাহেবরা খেয়ে হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলি প্যাব নেতাদের সাথে মতবিনিময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকারের কিছু পদক্ষেপের কারণে টেলিভিশন শিল্পে এখন সুবাতাস বইছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির উচিত বাইরে তারা যে কথাগুলো বলে সেগুলো রাষ্ট্রপতির কাছে গিয়ে বলা। এই সংলাপ করার কোনো বাধ্যবাধকতা ছিল না। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটিকে স্বচ্ছ করার জন্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে। বিএনপি যে কথাগুলো বলে সেগুলো মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েও বলতে পারে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো আসলে গণতান্ত্রিক রীতিনীতিতে তারা যে বিশ্বাস করে না, ক্রমাগতভাবে তাদের বক্তব্য সেটি প্রমাণ করে। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাত অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে চীনে নির্মাণাধীন হাসপাতাল এলাকায় ভূমিধসে 14 জন নিহত, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। গ্রামে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এস.এম. রোকনউদ্দিন আহমেদের নামে 10 শয্যা মা ও শিশু কেন্দ্র হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। করফা সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি। পরে সেখানে 700-র বেশি শীতার্ত মানুষকে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এরপর নড়াইল জেলায় বাস্তবায়নাধীন রেল প্রজেক্টের আওতাধীন সীমান্তবর্তী গোপালগঞ্জের কালনা সেতু রেল সংযোগ প্রকল্প ও লোহাগড়ায় অবস্থিত মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা কম্বল বিতরণের বাইরেও আমরা কিন্তু চিকিৎসা সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সহায়তা প্রদান এই দুটো একই সাথে করে যাচ্ছি। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির কল্যাণে সাতক্ষীরার কর্মমুখী তরুণ তরুণীদের জীবন পাল্টে যাচ্ছে। প্রতিষ্ঠার 3 বছরে 7,847 জন বিভিন্ন শ্রেণী পেশার প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিয়েছেন। অনেকেই গেছেন দেশের বাইরে, কাজের সন্ধান পেয়েছেন সিংহভাগ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া ওমর। বিভিন্ন কারিগরি কাজে যুক্ত হওয়া থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত
নানান বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের এক ক্ষেত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 2017 সাল থেকে চলছে এখানকার কার্যক্রম। এই ট্রেনিংটা নেওয়ার জন্য আমাদের ইতিপূর্বে ঢাকা বা অন্যান্য জায়গায় যেতে হতো। টিটিসিতে ট্রেনিং নিয়ে বিদেশ জবগুলো আসছি, এসে আমরা এখানে শিখছি ভাষা এবং ওখানে কোন কাজে যেতেছি সেই কাজগুলো শেখার জন্য। মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্সে আমরা ট্রেনিং নিচ্ছি। কাজ শেখার পরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে পারবো। পাওয়ার পয়েন্ট, এক্সেল, অর্ডার বিভিন্ন কাজকর্ম শেখানো হয়, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6 ও 3 মাসের বিভিন্ন বিষয়ে কোর্স সহ চলছে জাপানি, কোরিয়ান ও ইংরেজি ভাষা শিক্ষা। চলছে নারীদের মাসব্যাপী হাউসকিপিং প্রশিক্ষণ। এই টিটিসি স্থাপিত হওয়ার পরে এখানে আমাদের সকালে 7টি ট্রেড আছে, যেটা এখন বর্তমানে 3 মাস এর কোর্স বলা হয়। আমাদের স্টুডেন্ট সাতক্ষীরা থেকে ভালো একটা রেজাল্ট করে ওরা যেন সরকারি মাধ্যমে টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে জাপান যেতে পারে। এখানে অধিকাংশ কোর্সে বিনামূল্যে ভর্তির সুযোগ রয়েছে। ক্ষেত্র বিশেষে রয়েছে ভাতা সুবিধা। জাপানি ভাষা এবং কোরিয়ান এবং ইংরেজি ভাষা এখানে পরিচালিত হচ্ছে। এছাড়াও এখানে প্রাক বহির্গমন যারা বিদেশে যাচ্ছে তাদেরকে 3 দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণটি চলছে। কৃষি ও সিভিল কনস্ট্রাকশন কোর্স চালুর অপরিহার্যতাও ভাবছেন সংশ্লিষ্টরা। আমাদের এই পর্যন্ত সর্বমোট আমরা 7,847 জনকে আমাদের বিগত মার্চ মাস পর্যন্ত কোভিডের আগ পর্যন্ত আমরা এই জনশক্তিকে আমরা এখান থেকে প্রশিক্ষিত করেছি। কিন্তু এই কেন্দ্রে 78টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 20 জন। কেন্দ্র পরিচালনায় এই সংকট মেটানো দরকার জানাচ্ছেন স্থানীয়রা। সাদিও মোর, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। চীনে ভূমিধসে কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টার দিকে ভূমিধস হয়। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ পশ্চিম চীনের গুইঝো প্রদেশের বিজি শহরে একটি নির্মাণাধীন হাসপাতাল সাইটে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও 4 জন নিখোঁজ রয়েছেন। জরুরি দমকল এবং জননিরাপত্তা বিভাগের 1000-এর বেশি লোক নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে কাজ করছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নারী জাগরণের অন্যতম পথিকৃৎ ফ্রিদা কাহলোর 42টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী করছে মেক্সিকো সিটি মিউজিয়াম। ফ্রিদার ব্যবহৃত ব্যক্তিগত কিছু কাপড়, ক্লোসেট এবং গহনাও প্রথমবারের মতো এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ফ্রিদার স্বামী ও চিত্রশিল্পী দিয়েগো রিভারার বন্ধু চিত্রশিল্পী দেলোরেস ওলমেদোর ব্যক্তিগত সংগ্রহ থেকে এগুলো আনা হয়েছে। ডাচ মিউজিয়ামের সাথে যৌথভাবে আয়োজন করা প্রদর্শনীর নাম ভিবা লা ফ্রিদা। এই আয়োজন চলবে চলতি বছরের 27শে মার্চ পর্যন্ত। এবারে কৃষি সংবাদ। মাদারীপুরে বাণিজ্যিক ভিত্তিতে লাউ চাষ বাড়ছে। ভাসমান পদ্ধতিতে অনাবাদি জমিতেও লাউ চাষ করছেন অনেকে। তারা বলছেন, খরচের হিসেবে অন্যান্য ফসলের চেয়ে লাউ চাষ লাভজনক। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুরের পতিত ও অনাবাদি জমিতে লাউ চাষ বাড়ছে ভাসমান বেডে লাউ চাষ। খাল, বিল, পুকুর ও জলাশয়ে কচুরিপানা স্তূপ করে ভাসমান বেডে লাউ গাছ লাগিয়ে কম খরচে বেশি লাভবান হচ্ছেন চাষি। এবছরের আবহাওয়া অনুকূলে আছে, লাউ ফলনটা অনেক ভালো হয়েছে। আমার 10,000 টাকার উপরে খরচ হয়েছে। আমার লাউতে এবার ফলন ভালো। এবছরে 10 কাঠা লাগাইছি, আর আগামীতে আল্লাহ বাঁচাইলে আরো বেশি করে লাগাবো। বাজারে একটি লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। দেখলাম যে অল্প খরচে অধিক লাভ, এবং আমারও জমি আছে 2 বিঘা জমি। লাউ চাষ করছি ভাসমান বেডে, অনেক লাউ হয়েছে, কিন্তু ভালো টাকায় বেচা কিনা করছি। প্রচলিত আবাদের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে কৃষি বিভাগ। আমরা হাইব্রিড জাত ডায়না ব্যবহার করছি
এবং কৃষকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারা ধাপে এই লাউ চাষ করছে এবং লাউ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। আমরা নিরাপদ পদ্ধতিতে আমরা সবজি চাষ করছি। এবছর আবহাওয়া অনুকূল এবং আমাদের কারিগরি পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানের কারণে লাউ চাষ খুবই ভালো হয়েছে, বাজারে লাউয়ের দামও ভালো। এবছর মাদারীপুর জেলায় 705 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। মাদারীপুরের কালকিনি থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর পলি জমে নাব্য হারিয়েছে নেত্রকোনার এক সময়ের খরস্রোতা নদী মগরা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ। নদীটি নিয়ে বিভিন্ন সময় নানা পরিকল্পনার কথা জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না। শৌমিক আহমেদের রিপোর্ট। একসময় ভরা যৌবনা ছিল নেত্রকোনা শহরের মাঝ দিয়ে বয়ে চলা মগরা নদী। এই অঞ্চলের নৌবাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নদীটির। পৌরসভায় প্রায় 6 কিলোমিটার সহ নদীটির মোট দৈর্ঘ্য 148 কিলোমিটার। এরই মধ্যে সাতপাই আনন্দবাজার থেকে কাটলি পর্যন্ত 3 কিলোমিটারে 63 পয়েন্টে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। মগরা দখল ও দূষণের ফলে নগরের পরিবেশ ও নদীর জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। মানে গোসল করা যায় না, কারণ বাথরুমের লাইন সব নদীতে দেওয়া। উচ্ছেদ অভিযান শুরু হয়ে সব কিছু মুক্ত করে আবার সাথে সাথে সেইগুলো পুনরায় দখল হয়ে যায়। দখল হয়ে গেছে, দেখেন নদীর পিছনে কত বড় বড় বিল্ডিং, সেগুলি কিভাবে যে পতন পাইলো, কিভাবে সেইগুলি তারা নিয়ে গেল সেটা আমরা বলতে পারি না। অজ্ঞাত কারণে থেমে আছে নদীর অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম। রয়েছে দাপ্তরিক সমন্বয়হীনতা। তবে নদী রক্ষায় নানা প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। এখন যে স্বাভাবিক অবস্থা রয়েছে, যদি ধারাবাহিকভাবে আর কয়েক মাস থাকে, আমরা পর্যায়ক্রমে এই অবৈধ উচ্ছেদ যারা দখলদার রয়েছে সেগুলো উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব এবং সেই জন্য আমাদের বাজেটও রয়েছে। নদীটা সবসময় জেলা প্রশাসক মহোদয়ের অধীনে এবং ওয়াটার অফ দ্য, এই ক্ষেত্রে কিন্তু পৌরসভার খুব একটা ভূমিকা নাই। যখন পৌরসভার কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সহযোগিতা করার জন্য পৌরসভা সকল সময় প্রস্তুত আছে। নদীর প্রবাহটা ঠিক রাখা, দূষণ থেকে প্রতিরোধ করা এবং নদীর দখল থেকে যেন আমরা মুক্ত রাখতে পারি সেই বিষয়ে সরকারের নির্দেশনা আছে। আমরা সেই বিষয়টা কোথাও আমরা কিন্তু কম্প্রোমাইজ করব না। দ্রুত নদী দখল মুক্ত করে খননের দাবি নগরবাসীর। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 10 পয়েন্ট বেড়ে ৬,৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৭৮টি কোম্পানির ১,১৮২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩১ কোটি ৯৫ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত ৩১টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্দি অটোস বিরতির পর্যায়ে থাকছে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনেও বাংলাদেশের আধিপত্য। প্রথম ইনিংসে ১৩০ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে এবাদতের বোলিং নৈপুণ্য। আচ্ছা, এবারে খেলার খবর। শেষ দিনের নাটকীয়তার অপেক্ষায় মাউন্ট মঙ্গানুই টেস্ট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৭ রানে এগিয়ে থাকলেও ১৪৭ রানের মধ্যে ৫ উইকেটে হারিয়ে ফেলায় রীতিমতো অস্বস্তি নিয়ে চতুর্থ দিন শেষ করেছে হোস্ট নিউজিল্যান্ড। দিনের সেরা পারফর্মার বাংলাদেশি পেসার এবাদত হোসেন একাই ৪ উইকেট নিয়ে টাইগারদের জয়ের সম্ভাবনা ভালোভাবেই জাগিয়ে রেখেছেন এই বোলার। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করাটাই এর আগে কখনো হয়ে ওঠেনি। এবার আর ড্রয়ের চিন্তা নয়, বুধবার প্রথমবারের মতো জয়ের দেখাও পেতে পারে বাংলাদেশ। সেই সম্ভাবনা পরিষ্কারভাবে জাগিয়ে রেখেছেন পেসার এবাদত হোসেন।
মাত্র 9 বলের মধ্যে 3 উইকেট তুলে নেন এবাদত। মুহূর্তেই কিউইরা 2 উইকেটে 136 থেকে 5 উইকেটে 136-এ। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে ফিরিয়ে এবাদতের শুরু। আদর্শ পেস উইকেটে সত্যিকারের টেস্ট বোলিং উপহার দিয়েছেন এই পেসার। কনওয়ের পর তার শিকার 69 করা উইল ইয়াং, হেনরি নিকলস আর ব্লান্ডেল। এমন বিধ্বংসী স্পেলেই ক্যারিয়ার সেরা পারফরম্যান্স এবাদত হোসেনের। জয়ের কথা কেন ভাববে না টিম বাংলাদেশ? তাসকিন মিরাজদের জন্য কাজটা আরও সহজ হয়েছে প্রথম ইনিংসে 130 রানের লিড পাওয়ায়। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। শেষ দিনে টেস্ট জিততে নিউজিল্যান্ডকে দ্রুত ও কম রানে অল আউট করতে চায় বাংলাদেশ। দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস জানিয়েছেন, টেস্টের এই অবস্থায় দলে কার কী দায়িত্ব সে সম্পর্কে সবাই অবগত আছেন। আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী বোলিং করেছে সবাই। এবার ওয়াজ আউটস্ট্যান্ডিং টুডে। তার দুইটা স্পেলে অনেক চমৎকার ছিল। ওভার এক্সাইটেড না, আমরা এখনও 5 উইকেট নিতে হবে, আমাদের মাথায় এই জিনিসটা আছে, এবং যত কম রান দেওয়া যায়, কারণ এই রানটা আমাদের চেস করতে হবে। এই যে দলটা আছে, আমরা এই দলটাই চাচ্ছি যে আমরা নতুনভাবে নতুন কিছু করে আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করতে, দেশের জন্য ভালো কিছু করতে, কারণ প্রিভিয়াস যে ম্যাচগুলো হয়েছে আমরা এত ভালো কিছু করতে পারিনি। মাউন্ট মঙ্গানুই টেস্টে ফিল্ডিং করার সময় আঙুলে আঘাত পাওয়ার পর বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয়ের 3টি সেলাইও লেগেছে। জয়কে সপ্তাহখানেক পর্যবেক্ষণে থাকতে হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম। মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর একটা রাইট হ্যান্ডের ওয়েব প্লেসে কাট ইঞ্জুরি হয়েছে, তো ইন বিটুইন 3rd and 4th ফিঙ্গারের মধ্যে। তো আমাদের ডক্টর এখানে যিনি ছিলেন উনি অলরেডি এটাকে স্টিচ করে দিয়েছেন, ওর 3টা স্টিচ পড়েছে। তো দেখা যাচ্ছে যে ওকে এখন আন্ডার 7 থেকে 10 দিনের মতন অবজারভেশনে থাকতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জিতলে বাংলাদেশের ক্রিকেটারদের শুধু আত্মবিশ্বাসী বাড়বে না, মানসিকতারও পরিবর্তন হবে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলের সঙ্গে নাইম শেখ থাকায় ইনজুরিতে পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের রিপ্লেসমেন্ট নিয়েও চিন্তা করছেন না নির্বাচকরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। মাউন্ট মঙ্গানুই টেস্টে টাইগারদের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে দিচ্ছে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের সুবাতাস। বিদেশের মাটিতে রেকর্ড গড়া ইনিংস ও বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ক্রিকেট বোদ্ধাদেরও প্রশংসা কুড়োচ্ছে। ফল যাই হোক, মুমিনুল জয় এবাদতদের পারফরম্যান্সে সন্তুষ্ট নির্বাচকরা। এই একটা টেস্ট ম্যাচ জিতলে কিন্তু আপনি মানসিকভাবে অনেকখানি এগিয়ে যাবেন, দল হিসেবে অনেকখানি এগিয়ে যাবেন। একটা টেস্ট ম্যাচ জেতার অর্থটা খুব ভিন্ন কিছু একটা। কম সাবকন্টিনেন্ট টিমকে নিউজিল্যান্ড এত ভালো ক্রিকেট খেলে। সো আমি আসলে সত্যি কথা বলতে যেই রেজাল্টই হোক, হারি জিতি ড্র হোক, আমি মেনে নেব, বিকজ আমার মনে হয় যে ছেলেরা অনেক কৃতিত্বের প্রাপ্য, খুব ভালো ক্রিকেট খেলেছে। তৃতীয় ওপেনার হিসেবে নিউজিল্যান্ড সফরে টাইগারের স্কোয়াডে আছেন নাইম শেখ, তাই ইনজুরিতে পড়া মাহমুদুল হাসান জয়ের অটোমেটিক চয়েস নাইম, জানিয়েছেন বিসিবি নির্বাচক। নিউজিল্যান্ড আমরা জানি আসলে রিপ্লেসমেন্ট পাঠিয়ে করে লাভ নেই, কোয়ারেন্টাইন পিরিয়ড সব মিলে আসলে কে পারবে না। তো নাইম শেখ কিন্তু দলের সাথে গিয়েছেন 3rd ওপেনার হিসেবে, তো মোস্ট লাইকলি জয় না খেলে উনি খেলবেন। শেষ দিনে এবাদতের মতো বোলিংয়ে বাকিরাও জ্বলে উঠলে অল্প রানেই কিউইরা আটকে যাবে আশা করছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রনের দ্রুত সংক্রমণের কারণে আবারও স্থবির হওয়ার মুখে বিশ্ব ক্রীড়াঙ্গন। অস্বাভাবিক দ্রুততায় এই ভাইরাস ছড়িয়ে পড়ায় হিমশিম খাচ্ছে ফুটবল, ক্রিকেট, রাগবি, NFL সহ চলমান সবগুলো খেলাধুলার আসর। যুক্তরাষ্ট্রের পেশাদার লিগে একদিনে 96 ফুটবলার ওমিক্রনে আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে লিগ। ওমিক্রনে টালমাটাল অবস্থায় পড়েছে চলমান অ্যাশেজ সিরিজের ইংল্যান্ড ক্রিকেট দল। হেড কোচ সিলভার উড সহ তাদের 4 কোচিং স্টাফ আক্রান্ত শনাক্ত হওয়ায় বাতিল করা হয় অনুশীলন। প্র্যাকটিস ছাড়াই বুধবার থেকে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4র্থ টেস্ট খেলতে নামছেন ইংলিশরা। ওমিক্রনে আক্রান্ত আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির শারীরিক অবস্থা ভালো হলেও ফ্রেঞ্চ লিগ 1 স্থগিত রাখার দাবি জানিয়েছেন পিএসজি ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এ প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি পেলেন মোহাম্মদ মিথুন। ঘরোয়া আন্তর্জাতিক সব মিলিয়েই এই ডানহাতি ওপেনারের এটি
প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে ঘরোয়া লিগে তার সর্বোচ্চ ইনিংসটি 186 রানের। বিসিএল এর ফাইনালে চতুর্থ দিনে সাউথ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে 27টি 4 ও 3টি ছক্কায় পান ডাবল ম্যাজিক ফিগার। শেষ পর্যন্ত 306 বলে 206 রানে থামেন মিথুন। তার অনবদ্য ইনিংসে সেন্ট্রালের সংগ্রহ 438 রান। জবাবে 8 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 43 রানে দিন শেষ করে সাউথ জোন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চতুর্থবারের মতো বাড়ল আশ্রয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয়। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রো রেল এবছরই চালুর ঘোষণা। দেশে করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। লকডাউনের সিদ্ধান্ত যথাসময়ে বললেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্যে হাইকোর্টের অসন্তোষ। কর্মকর্তাদের কম কথা বলার নির্দেশনা। গবেষণার জন্য অর্থ নিলেও কাজ করেনি 27 বিশ্ববিদ্যালয়। আলাদা গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারিশ। এবং ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। দুপক্ষের সংঘর্ষে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ আহত 10। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর